আমি কিছু করছি না, বসে আছি। তোমরা সবাই চলে যাওয়ায় আমার বাড়িটা ফাঁকা হয়ে গেছে। এই কথা শুনে উষা আদরের ভঙ্গিতে বলল, তুমি কষ্ট পেও না নানু ভাই, আমরা আবার যাব। আজকে বাবাই বাড়ি আসলে বাবাইকে বলবো আবার যেতে। আলী আহমদ খান হেসে উঠলেন ওর কথা শুনে। তারপর বলল, আমার বড় বউ কই? এই কথা শুনে উষা হাত নাড়িয়ে অভিমানী কণ্ঠে বলল, বড় বউ কে নানু ভাই? তুমি কি আবারও বিয়ে করেছো? এই কথা শুনে আলী আহমদ খান আবারও হেসে উঠলেন। তারপর বললেন, তোমার ত্রিধা আপু কই? উষা এবার বুঝদারের মতো বলল, ও, ত্রিধা আপু। আপু তো বড় আপুর সাথে পড়তে বসেছে। দাঁড়াও, আমি নিয়ে যাচ্ছি। বলতে বলতেই উষা ছুটে গেল জুয়ের রুমের দিকে। কিচেন থেকে মিম বলছে, আসতে যাও উষা। কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে ছুটে গেল ত্রিধার কাছে। ত্রিধা জুয়ের সাথে গ্রুপ স্টাডি করছে। উষাকে দৌড়ে আসতে দেখে চেয়ার থেকে উঠে উষাকে জড়িয়ে ধরল। উষা খিলখিলিয়ে হেসে বলল, আপু, নানুভাই কল দিয়েছে। কথাটা কর্ণকুহরে পৌঁছাতে ত্রিধা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল। দেখল স্ক্রিনে জ্বলজ্বল করছে তার বড় দাদুর মুখ। আসসালামু আলাইকুম বড় দাদু। আলী আহমদ খান। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো বেড়াতে গিয়ে ভুলেই গেছো এই বুড়োটাকে। মোটেও না বড় দাদু, আমি তোমাদের সবাইকে খুব মিস করছি। আলী আহমেদ খান। তাহলে এই বুড়োটাকে ছেড়ে অন্য কোথাও চলে গেলে কেন? এই কথা শুনতেই ত্রিধার হালকা শুকনো ঘাটা ধকধকে হয়ে গেল। ওনাকে নালিশ করতে ইচ্ছে করছে। তোমার নাতির উপর রাগ করেই তো বাড়ি ছাড়তে হলো। তোমার নাতির যন্ত্রণায় তো আর বাড়িতে থাকতে পারলাম না। কিন্তু এই নিয়ে কিছু না বলে মৃদু হেসে জবাব দিল, দু একদিন থেকে চলে যাব, তোমরা মন খারাপ করিও না। তারপর ত্রিধা বলল, বাড়ির সবাই কই? আলী আহমদ খান হাতে গোনা কয়েকজন ছাড়া একে একে সকলের নাম বলল। কিন্তু হাতে গোনা কয়েকজনের মধ্যে তার কাঙ্ক্ষিত মানুষটি রয়েছে। এখন সে কি করে বলবে, আমার আয়ান ভাই কই? বলতে পারল না। নিরাশ মুখে মায়ের সাথে কথা বলতে চাইল। ইতিমধ্যে নিচে নেমেছে তানভীর। মেয়ের কথা শুনেই তানভীর বড় আব্বুর হাত থেকে ফোনটা নিল। মেয়ের আদুরের মুখখানা দেখার পর সারাদিনের ক্লান্তির স্বস্তি মেলে। একে একে সকলেই কথা বলল ত্রিধার সাথে। তবুও তার অশান্ত মন শান্ত হচ্ছে না। তার ছটফটানি যেন বেড়েই চলেছে। তবুও সে মন খারাপ করে ফোন কেটে দিল। পাশের টেবিল থেকে এক গ্লাস পানি তুলে ঢকঢক করে খেয়ে নিল। বুকের ভেতরটা কেমন চলে যাচ্ছে। বক্ষপিঞ্জরে কিরকম হাহাকার। এই ঠান্ডা শীতল পানি কি আর সে হাহাকার কমাতে পারবে? তা জানে না কিশোরী ত্রিধা। তবুও তার চেষ্টার কমতি রইল না। এদিকে জুই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রিধার মুখের পানে। হাসি খুশি চঞ্চল মেয়েটাকে কখনো সেভাবে মুখ লুকাতে দেখেনি। কিন্তু কলেজ থেকে আসার পর থেকেই দেখছে ত্রিধার একটা মলিন হয়ে রয়েছে। কিছু একটা নিয়ে সে খুবই চিন্তিত। বিকাল থেকে মেয়েটার মুখে এক ফোঁটা হাসির রেখা দেখেনি। জুই কিছুক্ষণ আনমনে তাকিয়ে রইল ত্রিধার দিকে। অতঃপর জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? ব্যাপার কি? কি লুকাচ্ছিস আমার থেকে? ত্রিধা কিছু জবাব না দিয়ে মুখের ভঙ্গি স্বাভাবিক করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করল। জুই ওর হাতটাকে ধরে ওর দিকে ফিরিয়ে বলল, কি হয়েছে তোর? সাজিকে তো এরকম ছিলি না। বাড়ি ফেরার পর দেখছি মুখটা তোর মলিন হয়ে আছে। কি হয়েছে বল প্লিজ। ত্রিধা মাথা নিচু করে তাকিয়ে রইল। হালকা করে পলক ফেলতে ওর চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। সে সঙ্গে সঙ্গে আঁতকে উঠে ওর চোখের পানি মুছে দিল। তারপর উঠে গিয়ে দরজাটা ভিতর থেকে লক করে দিল। ত্রিধা এখনও নীরব চোখে পানি ফেলছে। জুই এগিয়ে এসে আবারও বসল ওর পাশে। জোর করে মুখটা উঁচু করল। অকপটে ত্রিধার কান্না বেড়ে গেল। মেয়েটা হিঁচকি তুলে তুলে কাঁদছে। নাকটা লাল হয়ে আছে। জুই আবারও বলল, কি হয়েছে বলবি তো নাকি? কেউ কিছু বলেছে? এবার আহিয়ানের বোকা রানী নিজেকে আর সামলাতে পারল না। জুইকে জাপটে ধরে অঝরে কাঁদতে লাগলো। জুই বারবার জানতে চাওয়ায় ত্রিধা কান্নারত কণ্ঠে বলল, আমি আমি ওনাকে অনেক ভালোবাসি, কিন্তু উনি আমাকে ভালোবাসে না। বলে আবার কান্নায় ভেঙে পড়ল। জুই হঠাৎ করে এমন কথা শুনে খানিকটা ভড়কে গেছে। তারপর নিজেকে স্বাভাবিক করে ত্রিধাকে নিজের মুখের দিকে ঘুরিয়ে বসালো। তারপর এক হাতে ত্রিধার থুতনি ধরে মুখ সোজা করে বলল, কাকে ভালোবাসিস তুই? আর তোর মতো মিষ্টি মেয়েকে কে রিজেক্ট করলো? ত্রিধা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আহিয়ান ভাই। জুইয়ের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়েছে। নিজের কানকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। সে আবার জিজ্ঞেস করল, কাকে?
ত্রিধা এবার স্থির কণ্ঠে বলল, আমি আয়ান ভাইকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ওই পাষাণ বদমেজাজি রক্তচোষা বাদরটাকে না পেলে আমি নিজেকে শেষ করতে 2 মিনিটও ভাববো না। জুই আঁতকে উঠে মৃদু চিৎকার দিয়ে বলল, ত্রিধা, তুই কি পাগল হয়ে গেছিস? আয়ান ভাই তোর ভাই হয়, তোদের গায়ে একই বংশের রক্ত। ত্রিধা এবার গর্জে উঠে বলল, হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি সত্যিই পাগল হয়ে গেছি। আর রইল বংশের রক্তের কথা, হোক না এক বংশের রক্ত, কিন্তু উনি তো আমার আপন মায়ের পেটের ভাই না, উনি আমার ফুফাতো ভাই। তাকে বিয়ে করা আমাদের ধর্মে জায়েজ আছে। জয় বুঝতে পারল ত্রিধা অনেক হাইপার হয়ে গেছে, তাই শান্ত করে বলল, সবই ঠিক আছে, কিন্তু ভায়া কি তোকে পছন্দ করে? ত্রিধা আবার নীরব স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে বলল, আমি জানি না। সাজেকের 7 দিন আমি এক অন্য আইয়ানকে দেখেছি, কিন্তু বাড়ি এসে আমি আর তাকে চিনতে পারছি না। আর উনি যদি আমার সাথে এত বিরক্ত হয়, তাহলে ওখানে আমার সাথে এভাবে মিশলো কেন? কে বলেছিল ওনাকে আমার সাথে এভাবে মিশতে? আমি বলেছিলাম আমার সাথে এভাবে মিশেন? এর আগে তো তার জন্য আমার মনে কোনো প্রকার কোনো অনুভূতি ছিল না। এই 7 দিনে যে উনি আমার মনের রাজত্বে রাজত্ব করেছে। জুই ওর কথা শুনে কয়েক মিনিট ভাবল, কিন্তু ওর মাথায় যে কিছুই ঢুকছে না। ত্রিধাকে আবারও প্রশ্ন করল, আয়ান ভাই কি সত্যি তোর অনুভূতিগুলো বুঝতেছে না? দয়া করে বুঝিয়ে বল, উনি কি তোকে কিছু বলেছে? মানে বাড়ি ফেরার পর কি কিছু হয়েছে? তারপর ত্রিধা জুইকে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলল। তাকে সেদিন দুষ্টু ছেলেদের হাত থেকে সেভ করা, তাকে এতগুলো বোরখা কিনে দেওয়া, ঘুরিয়ে পেঁচিয়ে লাল শাড়ি পরতে বলা, পূর্ণিমার রাতে চন্দ্রবিলাস করতে নিয়ে যাওয়া, কানে ফুল গুজে দেওয়া থেকে শুরু করে এক একে সব জুইকে খুলে বলল। জুই চুপচাপ সবকিছু শুনল, তারপর ভাবুক ভঙ্গিতে বলল, সব তো ঠিকই, আর ওনার আচরণ বলছে উনি তোকে পছন্দ করে, তাহলে সমস্যা কোথায়? ত্রিধা আবারও কান্নায় ভেঙে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, সেদিন সাজেক থেকে ফিরে আসা থেকে উনি আমার সাথে কথা বলছে না। গোটা একটা দিন অপেক্ষা করে গতকাল জুম্মার নামাজ পড়ে আসার পর ওনার রুমে গিয়েছিলাম। উনি রুমে শুয়েছিলেন। আমি জানতে চাইলাম আমি কি কোনো ভুল করেছি, কিন্তু উনি আমায় অপমান করে আমার হাত ধরে ওনার রুম থেকে বের করে দিল। তোর মতো আমিও প্রথমে ভেবেছিলাম উনি আমাকে ভালোবাসে, এমনকি ওনার ব্যবহারেই ওনার প্রতি ভালো লাগাটা তীব্র হয়েছে। কিন্তু উনি এখন আমার সাথে উল্টাপাল্টা আচরণ করছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি এখন আমাকে সহ্যই করতে পারছে না। বলে ত্রিধা হু হু করে আবার কেঁদে দিল। ওর কান্না দেখে জুইও নিস্তব্ধ। এই অল্প কয়েকদিনে কাউকে এতটা ভালোবাসা যায়? সত্যি, ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার। কখন কার সাথে কোথায় মনের অদল বদল ঘটে যায় বোঝা মুশকিল। জুই ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, হয়তো উনি এখন কোনো সমস্যায় আছে, তাই তোকে অ্যাভয়েড করছে। এমন একটা সময় তোর বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। হয়তো ওনার মাথা ঠান্ডা হলে তুই আবার কথা বলতে যেতি, সব ঠিক হয়ে যেত। কিন্তু তুই তো বোকার মতো বাড়ি ছেড়ে চলে আসলি। এতে মনে হয় ওনার রাগটা আরও বেড়েছে। জুইয়ের বিচক্ষণ ভঙ্গিতে কথা বলা দেখে ত্রিধা মাথা তুলে তাকালো। এখন কেন জানি মনে হচ্ছে সে সত্যিই বোকা। আয়ান ভাই হয়তো রাগে ওকে রুম থেকে বের করে দিয়েছে, তাই বলে ওর বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি। তাছাড়া তো এই মানুষটার রাগী বদমেজাজি গম্ভীর তা তার অজানা নয়। আয়ান ভাইয়ের রাগ সম্পর্কে ওর ভালোই আইডিয়া আছে। তার সাথে সাথে ত্রিধা এটাও জানে মানুষটা ভেতর থেকে নরম। ছোটবেলায় আয়ানের খেলনা গাড়ি ভেঙে ফেলেছিল, তাই আয়ান থাপ্পড় দিয়েছিল। তা নিয়ে ত্রিধারানী কি কান্না! যখন কেউ তার কান্না থামাতে পারছিল না, তারপর আহিয়ান রুম থেকে আরও 2টা খেলনা গাড়ি নিয়ে এসে বলল ভেঙে ফেলতে। ত্রিধা কোনো কিছু না ভেবে খেলনা দুটো ছুঁড়ে ফেলল ফ্লোরে। মুহূর্তেই খেলনা দুটো ভেঙে ভাগ ভাগ হয়ে গেছিল। সেটা দেখে আহিয়ান গটগট পায়ে উপরে চলে যায়। আর ত্রিধা আহিয়ানকে আবারও রাগাতে পেরে এতক্ষণে হাসিতে খিলখিলে উঠছিল। সেটা যতই রাগী হোক, নিজে কষ্ট পেলেও ত্রিধাকে হাসাতে চায়। তার একটা বাস্তব প্রমাণ ছিল। শৈশবের স্মৃতিগুলো মনে পড়তে ত্রিধা কান্নার মাঝে আবার খিলখিলিয়ে হেসে উঠল। জুই আবার জুই অবাক ভঙ্গিতে বলল, কিরে বোন, এতক্ষণ ধরে ভ্যাবা করে কাঁদছিলি, হঠাৎ আবার কি হলো? ভূতে পাইছে নাকি? ত্রিধা হাসতে হাসতে বলল, আমারই ভুল হয়েছে। যদিও ওনার সাথে রাগ করে বাড়ি ছাড়া উচিত হয়নি। আমি কালকেই বাড়ি চলে যাব। জুই অবাক হয়ে বলল, কালকে কলেজ যাবি না? ত্রিধা চঞ্চল ভঙ্গিতে বলল, সাজেকে যাওয়ার জন্য এমনিতেই 7 দিন কলেজ বন্ধ দিয়েছি। আর একদিন দিলে কিছুই হবে না। আগামী পরশুদিন ফুরফুরে মেজাজ নিয়ে আমি কলেজে যাব। জুই বুঝদারের মতো মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা, তাই করিস। কিন্তু ত্রিধা আবারও ভাবনায় মগ্ন হলো। সেটা দেখে জুই কপাল কুঁচকে বলল, কিরে, তুই আবার কি ভাবছিস? ত্রিধা এবার বলল, অনেক দিন থেকে আয়ান ভাইয়ের সাথে কথা হয় না রে। মন আনচান আনচান করছে, ইচ্ছে করছে রাতেই চলে যায়। জুই কিছু একটা ভাবল, তারপর বলল, ফোন দে।
ত্রিধা মন খারাপ করে বলল, কিন্তু উনি আমার ফোন ধরবে? জুই ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, তুই একটা আস্ত বলদ, রং নাম্বার হয়ে ফোন দে, এতে উনি তো চিনতেও পারবে না, আর তোর কথাও বলা হয়ে যাবে। ত্রিধা জুইকে থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরল। মুহূর্তেই একটু আগে কথা বলা ফোনটা হাতে নেবে, তারপর ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু এই নাম্বার থেকে কল দিলে তো উনি চিনে ফেলবে, নিশ্চয়ই মিম ফুফির নাম্বার ওনার সেভ করা। তারপর জুই খানিকক্ষণ ভেবে বলল, অপেক্ষা কর, আমি আম্মুর ফোন নিয়ে আসি। বলেই জুই দরজা খুলে বের হয়ে গেল মায়ের রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুম যেতেই দেখল ওর দাদু মাহমুদা খান চা খাচ্ছে, ওর আম্মু কাকিমণি কিচেনে রান্না করছে। এক পলক তাকিয়ে চলে গেল মায়ের রুমে। ফোনটা নিয়ে যথাসময়ে হাজির হলো ত্রিধার রুমে। ত্রিধা ফোন হাতে পেয়ে যতটা খুশি তার থেকে বেশি নার্ভাস। হঠাৎ জুইয়ের গলা পেয়ে ত্রিধার ধ্যান ভাঙল। কী রে, নাম্বারটা বল, কল দিই। ত্রিধা মুখ কাঁচুমুচু করে বলল, নাম্বার তো জানি না। জুই অবাক হয়ে তাকিয়ে রইল, বিরক্ত হয়ে বলল, নাম্বার ছাড়া কী দিয়ে কল দিবি? ত্রিধা খানিকক্ষণ নিশ্চুপ হয়ে ভেবে উচ্চস্বরে বলল, আইডিয়া। জুই, কি আইডিয়া? ত্রিধা, মিমফুফির ফোনে আয়ান ভাইয়ের নাম্বার সেভ করা আছে, আমরা সেখান থেকে নাম্বারটা হাইজ্যাক করব। অবশেষে ওই ফোন থেকে নাম্বারটা তোলা হলো, কিন্তু ত্রিধা কল দিতে সাহস পাচ্ছে না। ইতিমধ্যে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। তারপর দুরু দুরু বুকে কলটা দিয়ে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই রিসিভ হলো। কল রিসিভ করে ফোনের ওপার থেকে আয়ান ভাই সালাম দিয়েছে। তারপর থেকে বারবার জিজ্ঞেস করছে, কে 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 বলছেন? ত্রিধা চুপচাপ থাকে, তার প্রাণ ভোমরাটার কথা শুনে। মুহূর্তে তার উত্তপ্ত হৃদয়ে শীতল বৃষ্টি নেমে এলো। কিন্তু আর কতক্ষণ চুপ করে থাকবে? মানুষটা এমনিতেই রেগে, যদি অতিরিক্ত রেগে যায়, রেগে ফোনটা কেটে দিলে তো সে আর ফোন রিসিভ করবে না, তখন তো আরেক মুসিবতে পড়তে হবে। তাই এখনই কিছু বলা উচিত। ত্রিধা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো? ফোনের ওপার থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর ভেসে আসলো, আমি ভালো আছি সোনা পাখি, তুমি ভালো আছো? ত্রিধা চোখ বড় বড় করে জুয়ের দিকে তাকালো। ফোন লাউড স্পিকারে দেওয়া, জুয়ের চোয়ালো হা হয়ে গেছে। তারপর ত্রিধা নিজেকে সামলে নিয়ে আস্তে করে বলল, আমিও ভালো আছি জান, শুধু তোমাকে একটু একটু মিস করছি। আহিয়ান, ও তাই বুঝি? ত্রিধা, তাই। আহিয়ান, তাহলে আমি চলে আসি সোনা পাখি? ত্রিধা মুখ টিপে হেসে বলল, এসো জান, মিসিং ইউ ব্যাডলি, উইস ইউ আর হিয়ার রাইট নাও। আহিয়ান, সেম ইয়ার জান, এভরি মোমেন্ট উইদাউট ইউ ফিলস ইনকমপ্লিট। বাড়ির ঠিকানাটা একবার দাও। ত্রিধা তো এবার অবাক কণ্ঠে বলল, কি দিব? আহিয়ান, বাড়ির ঠিকানা না দিলে কিভাবে আসবো জান? ত্রিধা নিজের কথায় নিজে ফেঁসে গেছে বুঝতে পেরে খু খু করে কেসে দিল। তখনই ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে আসলো, ফুফুর বাড়ির ঠিকানা কিন্তু আমার চেনা আছে, তুই কি এখন নিজে ফোন কাটবি, নাকি আমি ওখানে গিয়ে তোর ফর্সা গালটাকে লাল করে দেব? ত্রিধা ধরা পড়ে যাওয়ায় আমন্ত্রণ করে বলল, সরি আহিয়ান ভাই। পুরো কথা না বলতেই ফোনটা ওদিক থেকে টুকটুক করে কেটে গেল। ত্রিধা ও জুই বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে দুজনে হু হু করে হেসে উঠল। সকালের সূচনা মানে নতুন প্রাণের উচ্ছ্বাস, নতুন স্বপ্নের আলো, রাতের আধার ভাঙে, সূর্যের নতুন কিরণ জামানায় অতীতের সব ক্লান্তি ভুলে নতুন সকাল শুরু করার সময় হয়ে গেছে। ত্রিধা ভোর 4টায় ব্যাগ গুছিয়ে বারবার জানলার বাইরে দেখছে, কখন সূর্য উদয় হবে, কখন সে বাড়ি ফিরে যাবে। আগামীকাল রাতেই আরিফ চাচ্চুকে বলেছে সে বাড়ি ফিরতে চায়। মিম, জান্নাত, আরিফা, আসিফ অনেক বুঝিয়েছে আর কয়েকটা দিন থেকে যেতে, কিন্তু ত্রিধা নাছোড়বান্দা, ও সকালেই যাবে। বারবার শুধু একটা কথাই বলছে, আমার পাপার জন্য মন কেমন করছে, আমি পাপার কাছে যাব, আর সকাল সকাল না গেলে পাপা অফিসের জন্য বের হয়ে যাবে। ওর কথায় সবাই হার মানল। আরিফ তানভীরকে ফোন দিয়ে জানিয়েছে, তানভীর জানিয়েছে সকালে আসতে ধীরে নিয়ে আসতে, সে না হয় দুপুরে লাঞ্চ টাইমে বাড়ি এসে দেখা করে যাবে। যাই হোক, এখন সকাল 7:30। ত্রিধা কখন থেকে রেডি হয়ে বসে আছে। আরিফ প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে অফিসের জন্য রেডি হয়ে বের হয়। যাওয়ার পথে ত্রিধাকে খানবাড়িতে নামিয়ে দিয়ে যাবে। তাছাড়া আবির অন্য একটা দরকারে খানবাড়িতে আরিফকে যেতে বলেছে। ত্রিধাকেও পৌঁছে দেওয়া হবে, এই সুযোগে আবিরের সাথে দেখা করা হবে। ত্রিধাকে মিম অনেক জোর করার পরও নাস্তার সময় কিছু খাওয়াতে পারল না। সে শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে,
কখন সে বাড়ি পৌঁছাবে, কখন সে আয়ান ভাইকে এক নজর দেখবে। জুই ত্রিধার কাণ্ড দেখে মিটমিটে হাসছে। এই মুহূর্তে কি কমেন্ট করা উচিত তা বুঝতে পারছে না জুই। মেয়েটা সত্যিই পাগল, খুব ভালোবাসে তার আয়ান ভাইকে। একসময় জুইও কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ত্রিধা কিচ্ছুটি মুখে তুলল না। আরিফ রেডি হতে হতেও সকলের থেকে বিদায় নিয়ে নিচে নেমে গেছে। আরিফ আস্তে আস্তে ও গাড়িতে গিয়ে বসে পড়েছে। আজ রাস্তাটা শেষ হচ্ছে কিনা জানে না, অজানা একটা ভয় কাজ করছে। কখন সে বাড়িতে পৌঁছাবে সেই চিন্তায় যেন বিভোর। ঠিক তখনই গাড়িটা থেমে গেল। ত্রিধা হাসি মুখে বাইরে তাকালো, ভাবলো বাড়ি চলে এসেছে, কিন্তু না, ট্রাফিক জ্যামে আটকা পড়েছে। ত্রিধা খুব বিরক্ত হলো। তেতো মুখে বিড়বিড় করলো, ধুর, এখনই কি ট্রাফিক জ্যামে আটকা পড়তে হলো? আর আধ ঘন্টা লাগলে কি ক্ষতি হতো এমন? আর এই পাশ থেকে কথাটা শুনে ফেলেছে। বলল, এখন অফিস টাইম মামনি, অফিস টাইমে রাস্তাঘাটে একটু জ্যাম থাকবেই। সবাই যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কি আর করার। এবার ত্রিধা বুঝদারের মতো মাথা নাড়ল। তা দেখে আরিফ মৃদু হাসল। সে জানে মেয়েটা একদম তার মেঘাপুর মতোই হয়েছে। আর হবেই নাই বা কেন, রক্তের টান বলতে তো কিছু একটা আছে। দীর্ঘ ৪৫ মিনিট আটকে থাকার পর গাড়িটি ছাড়ল খানবাড়ির পথ ধরে। আশেপাশে নিজের বাড়ির রাস্তা দেখে ত্রিধার স্বস্তি ফিরে আসে। ঘড়ির কাঁটা ৯টা ৩০ মিনিট। খানবাড়ির গেটে আরিফের গাড়িটি পৌঁছালো। ত্রিধা দেখল বড় বাবার গাড়িটি বাড়ি থেকে বের হচ্ছে। ত্রিধা কাঁচের জানলা ভেদ করে সেদিকে তাকালো। মনে মনে বলল, বড় বাবা আজকে এত দেরি করে অফিসে যাচ্ছে কেন? ওনার শরীর ভালো আছে তো? ভাবনার মাঝে গাড়িটি গেট পেরিয়ে বেরিয়ে গেল, আর আরিফের গাড়িটি গেটের ভিতরে ঢুকলো। বাড়ি ফিরতে ত্রিধার মুখের চমক ফুটে উঠল। অবশেষে সে বাড়িতে ফিরেছে। আরিফ চাচু গাড়ি থেকে নেমে ওর পাশের ডোর খুলে দিল। ত্রিধা নেমে আসলো গাড়ি থেকে। তারপর আশেপাশে আর কোথাও তাকালো না, ছুটে দৌড় দিল বাড়ির দিকে। সদর দরজা পেরিয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে, শ্বাস নিচ্ছে ঘন ঘন। কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে মাথা তুলে তাকালো ডাইনিং রুমের আশেপাশে। উপস্থিত পরিস্থিতি দেখে দ্বিধার মাথা কেমন চক্কর দিয়ে উঠল। কিছু বুঝে উঠতে না পেরে এগিয়ে গেল আর একটু সামনের দিকে। সামনে গিয়ে দেখল তার মেঘ ফুফি সহ বাড়ির বাকি মহিলারা চোখের পানি ফেলছে। ফুফি যেন সকাল থেকে একটু বেশি ভেঙে পড়েছে। আয়া পাশ থেকে নিজের মাকে সামলাচ্ছে। তাই ত্রিধা অন্য কারো কাছে না গিয়ে সোজা দাঁড়ায় ফুফির সামনে। সকলের অবস্থা দেখে ওর কেন জানি বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। কণ্ঠস্বর থেকে কথা বেরোচ্ছে না। তারপরও নিজেকে স্বাভাবিক করে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ফুফি? তুমি কান্না করছো কেন? কিন্তু সামনের মানুষটার মুখ থেকে কোনো জবাব এলো না। তারপর সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমাকে কেউ বলবে তোমাদের সকলের কি হয়েছে? তোমরা সবাই কান্না করতেছো কেন? ওর কথা শুনে আহিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া লন্ডনে ব্যাক করছে, তাই সকলের মন অনেক খারাপ। এই অদ্ভুত কথাটি কানে পড়তে ত্রিধা অবাক হয়ে চোখ তুলে তাকায় আহিয়ার দিকে। ওর দৃষ্টি বলেই দিচ্ছে এই কথা মোটেও বিশ্বাস হয়নি ত্রিধার। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, গতকাল রাতেই তো মানুষটার সাথে কথা হলো, এর মধ্যে কিভাবে কি? ত্রিধার পুরো কথা শেষ করতে পারছে না, মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছে। ত্রিধা অবিশ্বাস্য কথা শুনে আয়া বলল, গতকাল রাতে বাড়ি ছিল, একটু আগেই বের হলো। বাবা ও মামা গেছে ভাইয়ের সাথে এয়ারপোর্টে। মুহূর্তে ত্রিধার মস্তিষ্কে জানান দিল একটু আগের ঘটনা। ওদের গাড়ি যখন বাড়ির ভিতরে ঢুকছিল, ঠিক তখনই বড় পাপা গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তার মানে সেটাতেই ছিল তার প্রাণভোমরা। ত্রিধা আর কিছুই ভাবতে পারল না। ওর হাতের ব্যাগটা ছুটে পড়ে গেল মেঝেতে। তারপর ত্রিধা আর কিছু না বলে এক পা দুপা করে চলল তৃতীয় তলার দিকে। তার কেমন জানি মনে হচ্ছে সবগুলোই দুঃস্বপ্ন। একটু পর ঘুম ভাঙলেই বুঝি সব কিছু আগের মতো হয়ে যাবে। তাই সে ভেবে নিল এখন আর লুকোচুরি নয়, সে আয়ান ভাইয়ের রুমে যাবে। আয়ান ভাইয়ের রুমে পৌঁছে ওকে সব মনের কথা বলে দিবে। তারপর যা হবার হবে। ভাবতে ভাবতে ত্রিধা পৌঁছে গেল আয়ান ভাইয়ের দরজার সামনে। দরজাটা চাপানো। আলতো করে ছুঁয়ে দিতেই দরজাটা খুলে গেল। তারপর এগিয়ে গেল সামনে। আলতো কণ্ঠে ডাকল, আয়ান ভাই, আয়ান ভাই। আয়ানের কোনো সাড়া নেই। ত্রিধা আরেকটু এগিয়ে ব্যালকনিতে গেল, কিন্তু সেখানেও নেই। ত্রিধার মস্তিষ্ক সতেজ হতেই হন্য হয়ে পুরো ঘর খোঁজা শুরু করে দিল। বাথরুমেও খোঁজা বাদ দিল না। মেয়েটার পাগল প্রায় অবস্থা। তারপর ক্লান্ত হয়ে টেবিলের উপর থেকে পানি খেতে চাইলো এক গ্লাস, কিন্তু চোখ আটকালো টেবিলের উপরে থাকা ছোট্ট একটা খামের উপর, যেখানে লেখা ছিল গিফট বক্স। ত্রিধা পানিটুকু আর খেল না, খামটা হাতে নিল। সেখান থেকে বের হলো এক গোলাপি রঙের চিরকুট। ত্রিধা কাঁপা কাঁপা হাতে চিরকুটটা খুলে ধরলো চোখের সামনে। কিন্তু আজ চোখের পানি অবাধ্যের ন্যায় ঝরছে। ঝাপসা চোখে কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটা বারবার হাতের উল্টো দিকটা দিয়ে চোখের পানি মুছতে ব্যস্ত, কিন্তু লাভ হচ্ছে না। বরাবরই চোখের কোঠর ভরে যাচ্ছে নোনা জলে।
ত্রিধা উপরের দিকে তাকিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো। তারপর চোখ বুলালো চিরকুটের লেখায়, আই এম সরি মাই এভরিথিং। তবে আমাদের আবার দেখা হবে। তখন নয় মান অভিমানের হিসাবটা কষে নিবে। মাহাথিফ খান আহিয়ান। এই একটা কথাই যথেষ্ট ছিল ত্রিধাকে এলোমেলো করে দিতে, তার সুন্দর স্বচ্ছ মনটাকে ভেঙে খণ্ড খণ্ড করতে। সে সদ্য নির্বাক ভঙ্গিতে কিছুক্ষণ বসে রইল, তারপর অকপটে চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। এতক্ষণ ছটফট করা মেয়েটা মুহূর্তে চুপসে গেল। বিকেলটা যে ভীষণ শান্ত। আকাশ জুড়ে কমলা ও লাল রঙের আলো ছড়িয়ে আছে। পশ্চিম আকাশে সূর্যের শেষ রশ্মি মেঘগুলোকে গোলাপি ও লাল আভায় আভায়িত করছে। বাতাসে হালকা শীতলতা, কাশফুলের মতো নরম দোলা খাচ্ছে গাছের পাতাগুলো। দূর থেকে বেজে আসছে আজানের সুর, আশেপাশের বাচ্চাদের কোলাহল। ত্রিধা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দুহাত রেলিংয়ে রাখা, দুই চোখ স্থির আকাশের দিকে। বুকের ভেতর যেন চাপা কষ্টের ঢেউ। কেউ বুঝবে না। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরটা যে টলমল করছে। নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ত্রিধা হঠাৎ লক্ষ্য করলো মেঘেরা যেন রং পাল্টাচ্ছে। মেঘেরা যেমন রং পাল্টায়, ঠিক তেমনি তার জীবনের রং পাল্টাচ্ছে। মাথার ভিতরে শূন্যতা তৈরি হলো। সেদিনের পর কেটে গেছে 15 দিন। হ্যাঁ, আজ 17 দিন হয়ে গেল প্রাণ ভ্রমণের আর কোনো দেখা নেই। আয়ান ভাইয়া আর দেশে নেই, কথাটা পুরোপুরি মস্তিষ্কে পৌঁছানো মাত্রই আয়ানের রুমে জ্ঞান হারিয়েছিল। তারপর 2 দিন হসপিটালে ভর্তি ছিল। আয়া আপুকে সব বলেছে। রাত 11টা নাগাদ তাকে যখন খেতে ডাকতে যায়, তখনই চোখে পড়ে আয়ান ভাইয়ের রুম। সেখানে ত্রিধা গা এলেই শুয়ে আছে, হাতে একটা গোলাপি চিরকুট। আয়া সঙ্গে সঙ্গে চিরকুটটা হাতে নেয় এবং পড়ে। এখন সব কিছু তার কাছে পরিষ্কার, কিন্তু এসব তো বাড়ির মানুষের কাছে জানানো নয়। তারপর ত্রিধাকে কষ্ট করে ধরে তাকে রুমে নিয়ে গেল। তারপর বাড়ির সকলকে চিৎকার করে ডাকলো আহিয়া। ওর অবস্থা খারাপ বুঝে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জানা হয় কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে ত্রিধার ছোট রক্ত সঞ্চালন ব্যাঘাত ঘটেছে, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। আরও সহজ করে বলতে গেলে মিনি স্ট্রোক। এদিকে আহিয়ান হঠাৎ করে দেশ ছেড়ে গেল, অন্যদিকে তার চঞ্চল মেয়ে হসপিটালে ভর্তি। খান পরিবার মুহূর্তেই থমকে গিয়েছিল। তানভীর ও বন্যা পাগল পাগল অবস্থা প্রায়। সেদিন সন্ধ্যায় ওর জ্ঞান ফিরতে মাথা ঠান্ডা করার জন্য স্লিপিং ইঞ্জেকশন দেয়। এভাবে ঘুমাতে ঘুমাতে চলে যায় আরও 2 দিন। 2 দিন পর পুরো সজাগ হয়। সে দেখে নিজেকে হসপিটালের বিছানায়, পাশে আহিয়া বসেছিল। পরবর্তীতে আহিয়ার কাছে সব জানতে চাওয়া হয়। আহিয়া সব বলে। সুস্থ হওয়ার পর বাড়ির লোক এসেছিল, ওকে জিজ্ঞাসা করছিল ওর কি নিয়ে এত চিন্তা। আহিয়ার শেখানো কথা অনুযায়ী ত্রিধা সবাইকে বলল, সামনে পরীক্ষা, সেটা নিয়ে একটু ডিপ্রেশনে চলে গেছিলাম, তাই তো এরকম হয়েছে। ওর অসুস্থতার খবর আত্মীয় স্বজনদের মধ্যেও জানাজানি হয়েছে। অনেকেই ফলমূল নিয়ে দেখতে এসেছে। বাড়ির কেউ চায়নি এই অসুস্থতার খবর লন্ডনে আহিয়ানকে জানাতে। তবুও সে কীভাবে যেন জেনে গেছে। রিতা বাড়ি আসার পর সে অনেকবার অনেকবার ভিডিও কলে কথা বলেছে। আয়াকে ইনিয়ে বিনিয়ে বহুবার বলেছে ত্রিধার কাছে ফোনটা দিতে। আয়া ভাইয়ের কষ্ট বুঝতে পেরে অনেকবার ফোন নিয়ে গেছিল ত্রিধার রুমে, কিন্তু লাভ হয়নি। যখনই শুনতে পেয়েছে আয়ান ফোন দিয়েছে, কাজের উছিলায় দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। মূলত ত্রিধা ইচ্ছে করেই আয়ানের সাথে কথা বলতো না। 15 দিন হয়ে গেছে, কিন্তু এই 15 দিনে আহিয়ান রিহানকে একবারও কল দেয়নি, মেসেজ রিপ্লাই দেয়নি। ভালোবাসার অভিমান যেন ইস্পারের দেওয়াল তুলে ধরেছে তাদের মাঝে। কিন্তু ভালোবাসা কি চুপ করে থাকে? রাতের নীরবতা যখন আরও গভীর হলো, চাঁদের আলো নিঃশব্দে খানবাড়ির ছাদে নেমে এলো, ঠিক তখনই রিহান এসে দাঁড়ালো ছাদের গ্রিলের সামনে। ভাগ্য বুঝি আজকে তাদের সাথে ছিল। ছাদের দরজা খোলা, পাশে দাঁড়িয়েছিল মৃদুল। ভদ্র সভ্য ছেলেটাকে বিপদের কথা বলে মাঝরাতে ডেকে নিয়ে আসছে রেহান। চারপাশ নিস্তব্ধ, যেন সারা পৃথিবী ঘুমিয়ে পড়েছে। মৃদুল ভয়ার্ত কণ্ঠে বলল, প্রেম করার জন্য আর মেয়ে পারবি না মামা? খানবাড়ির মেয়েকে পছন্দ হলো? রেহান মৃদুলের মুখটা চেপে ধরে বলল, চুপ থাক ভাই, তোর কারণে আমার না হওয়া প্রেমটা ভেঙে যাবে। এত রাতে আমার স্মার্ট শ্বশুর আর আমার স্মার্ট শাশুড়ি নিশ্চয়ই মেনে নেবে না দেওয়াল টপকে ছাদে আসার বিষয়টা, দেওয়াল টপকে মেয়ের সাথে দেখা করাটা। মৃদুল কটাক্ষ করে বলল, তোর কপালে মেলা দুঃখ আছে রে। রিহান ওর কথার প্রত্যুত্তর করল না। অভিমান ভাঙার তাগিদে বুকের অস্থিরতা সহ্য করতে না পেরে প্রবেশ করলো ভিতরে। খানবাড়ির করিডোরগুলো চেনা চেনা লাগছিল, তবুও ভালোবাসার দিক নির্দেশনায় অবশেষে খুঁজে পেল সেই কাঙ্ক্ষিত মানুষের ঘর। দরজার সামনে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত শুধু দীর্ঘশ্বাস ফেলল রিহান। আয়ার কাছে শুনেছে ও 3 তলায় থাকে, প্রায় 3 তলার প্রত্যেকটি ঘর দেখছে। যাই হোক, কাঙ্ক্ষিত রুমটা খুঁজে পাওয়ার পর ধীরে ধীরে রুমের ভেতর পা বাড়ালো। আয়া তখন ঘুমিয়ে আছে, গভীর ঘুমে বিভোর, অচেতন চারপাশের প্রকৃতি। তার শান্ত মুখে চাঁদের আলো পড়ছে। মুখটা যে কি আদরে লাগছে, মেয়েটা কি জানে? রিহান নিঃশব্দে তাকিয়ে রইল। কত অভিমান, কত দূরত্ব,
কত না বলা কথা, সব যেন মুহূর্তেই গলে যেতে চাইল। ঘরের ভেতর নিঃশব্দে তাকিয়ে রইল রিহান আহিয়ার মুখের দিকে। চোখ বুজে ঘুমিয়ে থাকা মুখটা তার কাছে অমূল্য সম্পদ। মনে মনে ফিসফিস করে বলল, আহিয়া, আমাকে যে তুমি নামক রোগে ধরেছে, যে রোগ থেকে আজীবন মুক্তি নেই, হয়তো তুমি, নয়তো মৃত্যু। এই দুইটাই একরকম মেডিসিন, যে কোনো একটা তো আমাকে বেছে নিতেই হবে। তুমি কথা বলো না, ফোন ধরো না। আমি জানি আমি ভুল করেছি। তুমি কবে বুঝবে? তোমার অভিমান আমার বুকের ভিতর আগুন জ্বালায়। আজ তোমার মুখটা না দেখলে হয়তো আমি পাগল হয়ে যেতাম। শান্ত হয়ে চোখ বুজে আছো, কিন্তু আমি তোমাকে হাজারো কথা বলতে চাই। বলতে চাই, আহিয়া, আমি তোমাকে ছাড়া কিছুই না। তুমি আমার বুকের ভেতর লুকিয়ে থাকা শান্তি। তুমি আমার প্রতিটি নিঃশ্বাসের কারণ। রিহান নিঃশব্দে একটু এগিয়ে এসে আয়ার মাথার চুলে হাত রাখে, কিন্তু তার হাত কাঁপছে, ভয় পাচ্ছে। আয়া যদি জেগে ওঠে তবে আবার মুখ ফিরিয়ে নেবে। তবুও রিহান বলল ফিসফিসিয়ে, একবার চোখ তুলে তাকাও জান, একবার বলো তুমি আমার হয়ে যাবে। ঘর জুড়ে নীরবতা। রিহান ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ মেয়েটার চোখ খুলে দেখল, কাঁপা কাঁপা দৃষ্টিতে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। রেহান মুহূর্তে সরে এসে দাঁড়ালো। বুকের ভিতর ধুকপুক শব্দ যেন কানে ভেসে আসছে। আয়া নিস্তব্ধ দৃষ্টিতে তার বুকের ভিতর বিদ্যুৎ ফেলে দিল। সেই দৃষ্টির ভিতর ছিল না কোনো ভালোবাসা, ছিল না কোনো হাসি, শুধু ছিল নিঃশর্ত অভিমান। তবুও আহিয়া রিহানকে মধ্যরাতে তার রুমে দেখে চমকে উঠে বসল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি? রেহানের গলাটা শুকিয়ে গেছে। ফিসফিসিয়ে বলল, হ্যাঁ আমি। কথাটা শেষ করার আগেই আহিয়া চোখ ফিরিয়ে নিল। বিছানার একপাশে মুখ ঘুরিয়ে নিল, শান্তভাবে, যেন সে কিছুই শোনেনি। রেহানের বুকটা ভেঙে গেল মুহূর্তেই। মনে হলো এই নিস্তব্ধতা যেন বুকের ভেতর গভীর ক্ষত সৃষ্টি করছে। সে চুপচাপ বিছানার পাশে বসে পড়ল, কণ্ঠ কেঁপে উঠল, তুমি চাইলে আমাকে শাস্তি দাও, কিন্তু প্লিজ এভাবে মুখ ঘুরিয়ে নিও না, এভাবে অভিমান করে থেকো না। আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করো। আয়ান আমাকে বারবার করে বলে দিয়েছে যাতে কাউকে কিছু না বলে। আমাকে বলেছিল ওর এত তাড়াতাড়ি দেশ ছেড়ে যাওয়ার কথা বাড়ির মহিলাগুলো শুনলে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাবে। তাছাড়া তোমার বাবা সাজেক থেকে ফিরছে যেদিন, সেদিন থেকেই জানতো। উনি নিজেই পরিবারকে কিছু জানাতে চাননি। সেখানে আমার কাছে বলাটা অভদ্রতা মনে হয়েছে, তাই বলিনি। আয়া কোনো কথা বলল না, কিন্তু তার চোখের পানে জমে থাকা অশ্রু ঝরে পড়ল গাল বেয়ে। রিহান বেশ বুঝল মেয়েটার খুব বেশি অভিমান হয়েছে, তাই ওকে শান্ত করে আরও কিছু বলবে তার আগেই আহিয়া বলে উঠল, সব বুঝলাম, সব মানলাম, কিন্তু ভাইয়া যে ত্রিধাকে ভালোবাসে সেটা আপনি আমাকে আগে জানেননি কেন? আমি কত বোকা! সাজেকে ভাইয়ের আভাব দেখেও আমি কিছু বুঝতে পারিনি। ভেবেছিলাম ভাইয়া বাড়ি থেকে অনেক দূরে ঘুরতে গেছে বলে তার আলাদা ব্যক্তিত্ব প্রকাশ করছে, কিন্তু সে ত্রিধাকে ভালোবেসে এত কিছু করছে। আপনি তো আমাকে বলেননি। আপনি আপনার বন্ধুর কথা রাখতে গিয়ে আরেক বন্ধুকে কষ্ট দিয়েছেন। আপনার সাথে আজ থেকে ফ্রেন্ডশিপ ক্যান্সেল। আমি কোনো দুঃখীর বন্ধুর সাথে বন্ধুত্ব করব না। রিয়ান হাসল নিঃশব্দে, প্রিয়সুর অভিমান বুঝতে পেরে। তারপর ফিসফিসিয়ে বলল, ঠিক আছে, বন্ধুত্ব রাখতে হবে না। তুমি বরং আমার বউ হয়ে যাও। চলো, বিয়ে করে নিই দুজনে। ওর মুখে এমন কথা শুনে আহিয়া চমকে তাকালো। ঘরে থাকা ড্রিম লাইটার আলোতে রেহানের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। রেহান আজকে ঘাবড়ালো না। আহিয়ার চোখে সরাসরি চোখ রেখে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি আহিয়া। যতটা ভালোবাসলে তোমাকে ছাড়া নিঃশ্বাস আটকে আসে, ঠিক ততটাই ভালোবাসি। তোমার সাথে ফ্রেন্ডশিপ করার ইচ্ছা আমার কোনো কালেই ছিল না। হঠাৎ করে তোমাকে প্রপোজ করে বসলে তুমি হয়তো ঘাবড়ে যাবে। তাছাড়া আমার ইচ্ছে ছিল তোমার বাড়িতে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার। তার জন্য আরেকটু সময় প্রয়োজন। লেখাপড়া মাত্র শেষ হলো, এখনও নিজের পায়ে দাঁড়ানো বাকি। আমি তোমার বাবার সামনে যোগ্য পাত্র হয়ে তার রাজকুমারের হাত ধরতে চাই। তোমার ভাইকে বলতে চাই তোর বোন আমাকে ছাড়া ভালো পাত্র আর কোথাও পাবে না। তাই আমার কিছু সময়ের প্রয়োজন। তুমি এভাবে রাগ করে থাকলে আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যাবে। আজ নিজেকে আর তুমি রাখতে পারলাম না, বলে দিলাম মনের কথা। আয়া এখনও নির্বিকার দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান ওর ওই দৃষ্টির মানে কি বুঝলো কে জানে। তারপর অভিমানী কণ্ঠে বলল, অপেক্ষা করব যতদিন তোমার অভিমান না ভাঙে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায় রিহান। রাতের নিস্তব্ধতা চারিদিকে, আর জানা দিয়ে আসছে হালকা বাতাস। কোথাও কোথাও মেঘে ঢাকা চাঁদের আলো ঘরটাকে আরো রহস্যময় করে তুলছে। বুকের ভিতর কষ্ট নিয়ে রেহান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দরজার দিকে। আজ হয়তো কোনো উত্তর পাবে না, অভিমানী জিতবে ওর কাছে। কিন্তু হঠাৎ তার হাতটা ধরে ফেলল একটা নরম হাত। সেই স্পর্শে রেহান থমকে দাঁড়ায়। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। আয়া নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখের কোণে ভেজা ভাব,
ঠোঁটের কোণে কোনো শব্দ নেই। পর মুহূর্তে সে এগিয়ে এসে রেহানকে জড়িয়ে ধরল, মাথাটা রাখলো রেহানের বুকে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে পৃথিবীর সব নিরাপত্তা যেন এই বুকে। রেহানের শরীর কেঁপে উঠল। নিজেকে সামলাতে না পেরে সেও আলিঙ্গনে জড়িয়ে নিল আহিয়াকে। বুকের ভেতর এতদিনে জমে থাকা ভালোবাসা আর দমিয়ে রাখা গেল না। রাতের আকাশ যেন পরিবর্তন হলো। দূর আকাশে মেঘের গর্জন আর ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল। জানালার পাশে বৃষ্টির শব্দের সাথে মিশে গেল তাদের নিঃশ্বাসের শব্দ। রেহান কণ্ঠ কাঁপিয়ে ফিসফিসিয়ে বলল, আহিয়া, এই আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। প্লিজ আমাকে আর ছেড়ে যাওয়ার কথা ভাববে না। আহিয়া কোনো উত্তর দিল না। আরও শক্ত করে আঁকড়ে ধরল রিহানকে। বুকের ভিতর জমে থাকা সব অভিমান আজ ভিজে গেল ভালোবাসার বৃষ্টিতে। রেহানের মনে হলো এই রাত, এই নীরবতা, এই বৃষ্টি সব কিছু যেন ওদের প্রেমের সাক্ষী। মৃদুল, উফ, শালা মশা আর বন্ধুরা আমার জীবন কয়লা বানাই দিল। তোদের মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হবে না, বিড়বিড় করে বলতে লাগলো। আচমকাই বৃষ্টি নামায় মৃদুল ছাদ থেকে সিঁড়িতে নেমে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে মশার কামড় খাওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। নিজের সেলফোনটাও বের করতে পারছে না। ফোনের আলোতে যে কোনো সময় কারো নজরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কেউ একজন এসে কাঁধে হাত দিল। মুহূর্তেই মৃদুল ভয় জমে গেল। ধরা পড়ার কথা মনে পড়তেই শরীরে শিরা উপশিরা ঠান্ডা স্রোত বয়ে গেল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলতে বলতে পিছন ঘুরে তাকালো। ওর পিছনে রিহান দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছে। ওকে দেখে মৃদুল কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল ওর কাঁধে। অকথ্য ভাষায় গালি দেবে তার আগে দেখলো রিহানের পাশে আহিয়া দাঁড়িয়ে। তাই নিজের ভাষা সংযম করে ভদ্র ভাষায় মিনমিন করে বলল, আপু, আপনি রিহানকে বলিয়েন আপনার বাপের ভয়ে আমার প্রাণ পাখিটা এখনই খাঁচা ছেড়ে বেরিয়ে যেত। ওর কথা শুনে আহিয়া মৃদু হাসল। তারপর বলল, ভাইয়া, গাছ অনেক পিচ্ছিল হয়ে গেছে, তাই গাছ বেয়ে নিচে নামার প্রয়োজন নেই। আমি সদর দরজা খুলে দিচ্ছি, আপনারা চুপচাপ বেরিয়ে যান। কিন্তু ভুলেও সিকিউরিটি গার্ডের চোখের সামনে পড়া যাবে না। বাড়ির উত্তর দিকের দেয়ালটা একটু নিচু, আপনারা ওই দিকের দেয়ালটা থেকে চলে যান। মৃদুল একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, থ্যাংক ইউ আপু। আয়া মুচকি হাসল। অতঃপর তিনজনে নেমে সদর দরজার সামনে গেল। আয়া কাপা হাতে দরজা খুলে দিল। দরজা খোলা পেতেই মৃদুল মনের আনন্দে বেরিয়ে গেল বাইরের দিকে। রিহানা এখনো দাঁড়িয়ে। আয়া ফিসফিস করে বলছে, যাচ্ছেন না কেন? তাড়াতাড়ি যান, কেউ টের পেলে সমস্যা হবে। রিহানা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ার দিকে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আচমকা এসে আয়ার কপালে শক্ত চুমু দিয়ে তারপর ছেলেটা আর এক মুহূর্ত কোনো দিকে তাকায়নি। বেরিয়ে গেল হঠাৎ বাড়ির উত্তর দিক ধরে। আয়া যেন মুহূর্তে বরফের ন্যায় জমে গেছে। বুকের ভিতর ধুকপুক করছে। কিছুক্ষণের মধ্যে নিজেকে স্বাভাবিক করে বাড়ির সদর দরজা লাগিয়ে আস্তে আস্তে উঠে গেল তৃতীয় তলায়। তৃতীয় তলায় উঠে নিজের রুমের দিকে দৌড় দিতে কারোর সাথে ধাক্কা লাগলো। অন্ধকারে মুখের দিকে নজর যাওয়ার আগেই নজরে পড়ল মানুষটার গায়ে থাকা সাদা জামার উপর। আয়া ভয়ে আহা করে চিৎকার দিল। মুহূর্তে কপাল পেয়ে ধর ধর করে ঘাম পড়ছে। ভয়ে যেন চিৎকার দেবে, সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরে বলল, আপু, আমি ত্রিধা, ভয় কেন পাচ্ছ? আয়া চোখ তুলে দেখল, সত্যি এটা তো ত্রিধা। আয়া এবার হাতটা মুখ থেকে সরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুই যে এটা তো বুঝলাম, কিন্তু তুই এত রাতে এখানে সাদা ড্রেস পরে ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? ত্রিধা মৃদু হেসে জবাব দিল, ভাড়া দিচ্ছি, কেউ যদি এসে আমার বড় বোনটাকে মধ্যরাতে তুলে নিয়ে যায়। আয়া এবার ভাবনায় ডুব দিল। তার মানে এতক্ষণ ত্রিধা সব দেখেছে। আয়া এবার আমতা আমতা করে বলতে লাগলো, আসলে আসলে ত্রিধা, আমরা ভালো বন্ধু, কয়েকদিন ওর সাথে কথা বলিনি, তাই লুকিয়ে দেখা করতে এসেছে। ত্রিধা মৃদু হেসে বলল, তোমাদের বন্ধুত্ব খুব স্ট্রং আপু। কয়েকদিনের কথা না হয় রিস্ক নিয়ে ডিরেক্ট বাড়িতে চলে এসেছে। এবার ত্রিধার পুরো কথা শেষ না হয় আয়া হাত টেনে রুমে নিয়ে গেল। তারপর বিছানায় বসে মাথা নিচু করে বলতে লাগলো, আসলে আমি আর রিহান দুজন দুজনকে ভালোবাসি। রিহান আজকে কনফেস করলো। বিশ্বাস কর, আমাদের আগে থেকেই প্রেম ভালোবাসার কোনো কিছুই ছিল না। তুই প্লিজ বাড়িতে বড়দের কাউকে বলিস না। ত্রিধার কেন জানি আয়ার মুখটা দেখে খুব হাসি পাচ্ছে, কিন্তু নিজের মুখটা গম্ভীর করে বলল, এতে আমার লাভ? আয়া মিনমিন করে বলল, কি চাস বল? ত্রিধা, দুলাভাইকে বল ট্রিট দিতে। আয়া এবার একটু অবাক হলো, বরং ত্রিধার মুখে ট্রিটের কথা শুনে নয়, এত স্বাভাবিকভাবে কথাগুলো শুনে। কারণ আগের চঞ্চল মেয়ে ত্রিধা এতক্ষণে আগ্রহ নিয়ে হাসতে হাসতে আরও অনেক কথাই বলে ফেলত। এটা জিজ্ঞেস করা, ওটা জিজ্ঞেস করা, কিন্তু আজকে ত্রিধা একদম বুঝদারের মতো কথা বলছে। কিন্তু আহিয়া চায় না ত্রিধার মধ্যে একটা ম্যাচুরিটি চিন্তাভাবনা আসুক। আগের চঞ্চল মেয়েটাই তো ভালো ছিল, পুরো বাড়ি মাতিয়ে রাখতো।
আয়া নির্বাক হয়ে তাকিয়ে আছে। তারপর অসহায় কণ্ঠ করে ডাকল, ত্রিধা। ত্রিধা মাথা তুলে তাকালো। ফর্সা মেয়েটার এই কয়েকদিনে চোখের নিচে কালি পড়ে গেছে। আয়া এক পলকে কয়েকবার তাকালো, তারপর বলল, রাত্রি শেষ হয়ে এসেছে, এখনো ঘুমাসনি? ত্রিধা চুপ করে রইল, কোনো উত্তর দিল না। আয়া জানে মেয়েটা এখন রাতের পর রাত জেগে থাকে। এই করুণ চেহারাটা যদি একবার আয়ান ভাই দেখত, তাহলে বুঝি সে তার ডাক্তারি হওয়ার স্বপ্নটা বিদেশের মাটিতে পুঁতে রেখে ত্রিধার কাছে চলে আসতো। ভাগ্যি কখনো জানতে পারবে ভালোবাসার মানুষটি তাকে ভেবে এত কষ্ট পাচ্ছে। আর ত্রিধাকে তো এখন এসব বলাও যাবে না। আয়া ঘন ঘন শ্বাস ছেড়ে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা বক্স আনলো। হ্যাঁ, এটাই সেই বক্স যাওয়ার আগে আয়ান ত্রিধাকে যেটা দিয়ে গেছিল। আয়া এগিয়ে এসে ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিয়ে বক্সটা দিল। বক্সটা চিনতে ত্রিধার একটু দেরি হলো না। সে গিফট বক্স হাতে নিল না, বরং ছলছল চোখে আয়ার দিকে তাকিয়ে রইল। আয়া মৃদু হেসে বলল, ভাইয়া যাওয়ার আগে তোকে এটা দিয়ে গেছে, খুলে দেখ এটার ভিতরে কি আছে। ত্রিধা অন্যদিকে তাকিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করলো। তারপর ওইমানি কণ্ঠে বলল, প্রয়োজন নেই কারো গিফটের। আয়া আবারও হাসল। আয়া আবারও বলল, প্লিজ গিফটটা খোল, হয়তো যাওয়ার আগে কিছু বলে গেছে এটাতে। ত্রিধা চমকে গিয়ে চোখ তুলে তাকালো, চোখের তারায় হাসির ঝিলিক। তারপর গিফটটা হাতে নিয়ে র্যাপিং পেপারগুলো খুলে ফেলল। দেখলো ভিতরে আইফোন 17 প্রো ম্যাক্স। আর কোনো চিরকুট নেই, তাই ত্রিধার মনটা আবারও খারাপ হয়ে গেল। আয়া হাসি মুখে বলল, দেখছিস ত্রিধা, ভাইয়া তোকে যাওয়ার আগে ফোন গিফট করে গেল, এটা দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ কর, ভাইয়া নিশ্চয়ই সেটাই চায়। ত্রিধা এবার অভিমানী কণ্ঠে বলল, সে চাইলেই সব হবে, আমার কি কোনো চাহ নেই? আমি চাই না যোগাযোগ করতে, আমার চাওয়ার কোনো মূল্য নেই। তারপর ফোনটা আহিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি তো সামনের মাসে যাচ্ছ, তারপর ফিরে গিয়ে তোমার ভাইয়ের ফোন তোমার ভাইকে ফিরিয়ে দিও, আর বলো আমার কারো থেকে কোনো গিফট চাই না। আহিয়া ওকে বোঝাতে চেষ্টা করলো, তারপর বলল, দেখ ত্রিধা, ভাইয়ের উপর এরকম রাগ করে থাকিস না। ভাইয়া হঠাৎ করে বিশেষ প্রয়োজন পড়ায় ঝটপট চলে গেছে। তাছাড়া 1 মাস পর তো পরীক্ষা, এভাবে না খেয়ে না ঘুমিয়ে পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়বি, তাছাড়া রেজাল্ট খারাপ করবি। তুই নিশ্চয়ই চাস না তোর এসব কাণ্ডের জন্য মামা মামনি কষ্ট পাক। ত্রিধা আবার মাথা তুলে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না আপু, কিন্তু আমার তো রাতে ঘুম আসে না, আমি কি করব? মুখে খাবার দিলে গলায় কাঁটার মতো আটকে থাকে, এতে আমার কি করার আছে? পড়তে বসলে তোমার বেঈমান ভাইটার কথা মনে পড়ে, এখন আমি কি করব, কি করে পড়বো? বলেই ত্রিধা ঝরঝর করে কেঁদে দিল। আয়া ত্রিধাকে বুকে টেনে নিল, তারপর বুঝাতে বুঝাতে বলল, তুই ভালো স্টুডেন্ট, এই কয়েকদিনের লেখাপড়ার গ্যাপ কোনো ব্যাপার না, সামনে আরও কয়েকদিন বাকি আছে। তাছাড়া তোর পরীক্ষার আগ পর্যন্ত আমি দেশেই আছি। তুই কাল থেকে আমার কাছে পড়তে আয়, আমি চেষ্টা করবো তোকে সব কিছু গুছিয়ে বুঝিয়ে দিতে। তুই কেন বুঝতে যাচ্ছিস না? তোর এমন অবস্থায় দেখলে মামা কত কষ্ট হবে। তুই কি মামাকে জেনে শুনে কষ্ট দিতে চাস? ত্রিধা ঘন ঘন মাথা নাড়িয়ে বোঝাতে চাইল, সে কষ্ট দিতে চায় না। তাহলে আগামীকাল থেকে আবারও স্বাভাবিক জীবনযাপন শুরু কর। যেহেতু এটা ভাইয়ের বাড়ি, সেহেতু একদিন না একদিন ভাইকে এ বাড়িতে ফিরতেই হবে। তখন নয় অভিমানগুলো সব তুলে ধরে যাবে। কিন্তু এখন যদি তুই পরীক্ষায় ফেল করিস, তাহলে তো মামা মামনি তোর বিয়ে দিয়ে দেবে। ত্রিধা কান্নামাখা চোখগুলো হাতের উল্টো পাড় দিয়ে মুছে নিয়ে তারপর বলল, তুমি যা বলবে আমি সব শুনবো, কিন্তু তোমার ওই ভাইয়ের ফোন দিয়ে তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলিও না প্লিজ। আমি নতুন করে তার সাথে আর কোনো যোগাযোগ করতে চাই না। সে যদি আমায় ছাড়া ভালো থাকে, তাহলে তাই হোক। আমি দেখতে চাই সে আমাকে কতটা পড়াতে পারে, আর আমি কতটা পড়তে পারি। আয়া ত্রিধার মাথায় হাত তুলে দিয়ে বলল, ঠিক আছে, তাই হোক। শরতের নরম রোদ্দুর জানলা ভেদ করে ঢুকে পড়েছে খানবাড়িতে। সদর দরজার বাইরে ঝরে পড়া শিউলি ফুলের সুবাস বাতাসে মিশে আসে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটা ও নানান বাহারি খাবারের গন্ধ। সকালটা যেন নিজ গতিতেই চলছে। ঘরের ভিতরে ব্যস্ততা তুঙ্গে। বসে আছে খান পরিবারের প্রায় সবাই। সকালের নাস্তা ও চায়ের হইচই, কিন্তু চোখে পড়ল না ত্রিধা ও আহিয়াকে। তানভীর বন্যার উদ্দেশ্যে বলল, ত্রিধা কই? ওকে তো দেখতে পাচ্ছি না। ওর কি আজ কলেজ নেই নাকি? আমি যাচ্ছি মেয়েকে ডাকতে। কলেজের সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটা এখনও নিচে আসছে না কেন? বলতে বলতে বন্যা চলে গেল তৃতীয় তলার দিকে। প্রথমে গেল ত্রিধার রুমে। রুমে গিয়ে অবাক, রুমে কোথাও কেউ নেই। রুমের খাটটা একদম খালি। তারপর কিছু একটা ভেবে গেল আহিয়ার রুমে। ভিতরে গিয়ে থমকে দাঁড়ালো। বিছানার পাশে শুয়ে আছে আহিয়া ও ত্রিধা। দু বোনের দু চোখে শান্ত ঘুমের ছাপ। বন্যা বিড়বিড় করে বলল, মাশাল্লাহ, দুই বোনের এত মিল দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। তারপর বন্যা হালকা ডাক দিল, ওই ত্রিধা, ওঠ, কলেজের দেরি হয়ে যাচ্ছে তো। ত্রিধা হালকা নড়ে চড়ে উঠল। সারা রাত না ঘুমানোর কারণে চোখের পাতা খুলতে পারছে না। ত্রিধা আদৌ ঘুমিয়ে গা এলিয়ে গুটিসুটি হয়ে আবারও শুয়ে থাকল। বন্যা আবারও ডাকল। কি আর করার, ত্রিধা উঠে পড়ল।
ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গেল। সবাই নাস্তার টেবিলে বসলো আর আহিয়া রুমে ঘুমাচ্ছে। ঠিক তখনই মেঘের ফোনে কল আসলো। আবির, তানভীর, আলী আহমেদ খান, মালিয়া খান সহ সকলেই চোখ ঘোরালো সেই দিকে। মেঘ এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। দেখলো স্ক্রিনে জলজল করছে আয়ানের নাম। ছেলের ফোন পেয়ে মমতাময়ী মায়ের মুখে মুহূর্তে হাসি ফুটে উঠল। ঝটপট ফোন রিসিভ করতে স্ক্রিনে ভেসে উঠল আয়ানের মুখ। আসসালামু আলাইকুম মাম্মা। মেঘ: ওয়ালাইকুম সালাম আব্বাজান, কেমন আছো? আয়ান: আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছে? মেঘ: আলহামদুলিল্লাহ বাড়ির সকলে ভালো আছে। কি করিস? আর ওখানে গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করছিস তো? আয়ান: জি মাম্মা, তুমি চিন্তা করিও না, আমি একদম ঠিকমতো খাওয়া দাওয়া করছি। একদিকে ওদের মা ছেলের কথাবার্তা চলছে, অন্যদিকে আরেকটা হাত নাস্তার টেবিলে, নাস্তার প্লেটে থমকে গেছে। দীর্ঘ 16 দিন পর আয়ান ভাইয়ের কণ্ঠ শুনল ত্রিধা। বক্ষপিঞ্জরে ঝড়, তা এক মুহূর্তে সামলাতে কষ্টকর হয়ে যাচ্ছে। গলা দিয়ে খাবার নামছে না। ত্রিধা কাপা হাতে এক গ্লাস পানি খেল। হাত থরথর করে কাঁপছে, শরীর অসাড় হয়ে আসছে। আসলে কিছু মানুষ জীবনে আসে মায়া লাগানোর জন্য। কিছুদিন ভালোবাসা ভালোবাসা খেলা করে তার মায়ে বন্দি করে চলে যায় বহু দূরে। ত্রিধা ভাবনার মাঝে আহিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। এসে ভাইয়া কল দিয়েছে শুনে দৌড়ে গিয়ে ফোন হাতে নিল। আহিয়া: আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আহিয়ান: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? আহিয়া: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাবা, মামা, দাদুরা কি অফিসে চলে গেছে? আহিয়া হয়তো বুঝতে পারলো ভাইয়ের মনের কথা, তাই ক্যামেরাটা ঘুরিয়ে একে একে সবাইকে দেখাতে শুরু করলো। আবির, আদি, তানভীর, মোজাম্মেল খান, ইকবাল খান, আহমেদ খান, আদিবা সবাই একসাথে নাস্তা করতে বসেছে। আয়ান সবাইকে দেখে কৌশলাদি বিনিময় করল। ছোট্ট আদিবা আদুরে ভঙ্গিতে কম বেশি সকলের নামে বিচার দিল ভাইয়ের কাছে। আয়ান হাসলোর কথা শুনে, কিন্তু এদিকে যে ওর হাসি শুনে আরেকজনের হৃদয়ে ঝড় উঠেছে, সেটা কি জানে সেই ছেলে? নাকি নিজের বুকের ঝড় লুকাতে হাসির প্রচেষ্টা তার? তারপর আহিয়া ফোনের ক্যামেরা ধরল ত্রিধার দিকে। ত্রিধা অবহেলিত ভিন ভঙ্গিতে মাথা নিচু করে খাচ্ছে। আয়ান কয়েক পলক তাকিয়ে চোখ বন্ধ করে নিল। মনে হচ্ছে কয়েকদিন ধরে চলতে থাকা আগুনে আজ বৃষ্টিপাত হচ্ছে। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রেখে আবার খুলল। আয়া বুঝতে পারল ভাইয়ের হৃদয়ের ব্যাকুলতা, তাই ফোনের ক্যামেরার দ্বিধার দিকে তাক করে এসে আদিবার সাথে দুষ্টুমিতে মেতে উঠল। এদিকে আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার সোনা পাখির বিধ্বস্ত চেহারার দিকে। গাল দুটো এখন তার আগের মতো গোলুমুলে নেই, কিছুটা শুকিয়ে গেছে। গলার হাড়গুলো দেখা যাচ্ছে। চোখের নিচে কেমন যেন কালো ছিটে দাগ পড়েছে। মনে হচ্ছে কত দিনের পর দিন ঘুমায়নি। আয়ান ব্যথাতুর হাসল। ত্রিধা হয়তো বুঝতে পেরেছে কিছু, তাই সে পুরো নাস্তা শেষ না করেই ঝটপট করে হাত ধুয়ে মায়ের কাছে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আয়ান শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল, খাবার শেষ না করে পালিয়ে যাওয়ার দিকে। অতবার ফোনটা নীরবে কেটে দিল। ত্রিধা চলে গেছে। আয়া ফোনের স্ক্রিনের দিকে দেখল ভাইয়া ফোনটা কেটে দিয়েছে। এরপর সে মৃদু হেসে নাস্তার টেবিলে বসল। একে একে বাড়ির পুরুষেরা সকলেই নাস্তা করে বেরিয়ে পড়েছে। বাড়ির গাড়িটা থামলো কলেজের গেটে। দেখল জুঁই গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই 15 দিনের সমস্ত ঘটনা জুঁইয়ের জানা, তাই ত্রিধাকে আর জুঁই একা ছাড়ে না। সারাক্ষণ ওর সঙ্গ দেয় আর চেষ্টা করে ওর মন ভালো রাখতে। প্রতিদিনের না, জুঁই আজকেও ত্রিধাকে মানানোর চেষ্টা করছে ফুচকা খেতে। বারবার বলছে, এখনও ক্লাস শুরু হতে অনেক দেরি, চল দুজনে গিয়ে ফুচকা খেয়ে আসি। ত্রিধা প্রথমে যেতে চাইল না, পরে জুঁইয়ের কথা ভেবে দুজনেই গেল সামনের দিকে এগিয়ে। ত্রিধা জানে ফুচকা খেতে যাওয়া জুঁইয়ের আসল কারণ নয়, ওর আসল কারণ পাশের দোকানে মেহেদিকে দেখতে যাওয়া। ত্রিধা আনমনে হাঁটল সেদিকে। সত্যিই মেহেদি নামের ছেলেটা অমায়িক, লম্বা, বলিষ্ঠ দেহ, শিক্ষিত পুরুষ। তাহলে সে এত ছোটোখাটো একটা লাইব্রেরিতে চাকরি করে কেন? এটা ত্রিধার মাথায় ঢোকে না। মাঝে মাঝে জুঁইকে বলতে ইচ্ছে করে, তোর বয়ফ্রেন্ডের ভালো করে খোঁজ খবর নে, এই ব্যাটার ভিতরে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কিন্তু সে নিজের ইচ্ছাটাকে নিজের ভেতর আটকে রাখলো। বান্ধবীর খুশি মুখটাকে দেখে তাকে সে কিছুই বলতে পারল না। ওরা ফুচকার দোকানে গিয়ে পৌঁছালো। তার সামনে এই দোকানটায় মেহেদির দোকান। ওদের দেখে মেহেদি পাশের দোকান থেকে এগিয়ে এলো। জুঁই লাজুক ভঙ্গিতে কপালের কাছে আসা চুলগুলো কানে গুঁজে বারবার তাকাচ্ছে। দিদা খানিকটা আর চোখে ওদের দেখে পাশ কেটে গিয়ে ফুচকার অর্ডার দিল। ফুচকার অর্ডার চলে আসতেই ওদের দুজনকে এক টেবিলে ফুচকা খেতে দেওয়া হলো। আর ত্রিধা বসলো আলাদা। কিন্তু জুঁই বারবার বলেছিল ওদের সাথে বসতে, কিন্তু ত্রিধা জানালো সেইভাবেই ঠিক আছে। ফুচকাটা মুখে দেওয়ার আগ মুহূর্তে ত্রিধার চোখ দুটো ছলছল হয়ে উঠল আর আনমনে বলে উঠল, আয়ান ভাই, আপনি আর আমি এক টেবিলে ফুচকা খাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। কেমন আছেন? মেহেদির কথাই জুঁই মাথা নিচু করে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লেখাপড়া ঠিক মতো চলছে তো? জুঁই: হুম। আচ্ছা একটা কথা বলি? মেহেদি:
বলুন। জুঁই: আমি তো আপনার থেকে অনেক ছোট, তাহলে আমাকে এমন আপনি আপনি করে কেন বলেন? মেহেদি: কারণ কেউ এখনো বলেনি তাকে তুমি করে ডাকতে। জুঁই লাজুক হেসে মাথা নিচু করে বলল, সব কিছুতেই কি আপনার পারমিশন নেওয়া লাগবে? মেহেদি: তাহলে কি অবাধ্য হব? জুঁই আর কিছু বলল না। এই ছেলের সাথে সে কখনোই কথাতে পারবে না। চুপ করে আছে, কিন্তু সে অনুভব করতে পারছে সামনে লোকটার দৃষ্টি তার নত মস্তকের দিকে। ঠিক তখনই হঠাৎ করে বেজে উঠল মেহেদির বাটন ফোনটা। পকেট থেকে ফোনটা বের করে কানে দিয়ে হ্যালো বলতেই পাশ থেকে কে কী বলল শোনা গেল না। মেহেদি হালকা তেজি কণ্ঠে জবাব দিল, আমি এখনই আসছি। তারপর ঝটপট ফুচকার বিল পরিশোধ করল। যদিও ত্রিধা ও জুঁই মানা করেছিল, কিন্তু মেহেদি মানল না। জুঁইয়ের থেকে বিদায় নিয়ে সে বিল পরিশোধ করে চলে গেল। জুঁই চেয়ে রইল মেহেদি চার পানে। কোকড়ানো চুলের পুরুষের লম্বা অগোছালো লোকটিকে তার বড্ড ভালো লাগে। সব থেকে ভালো লাগে তার অমায়িক ব্যবহার। লোকটা কত সুন্দর করে কথা বলে। দুধে ময়লা কিছু পাওয়া গেলেও বিশ্বাসযোগ্য, কিন্তু এই লোকের কথায় অশুদ্ধতা পাওয়া অবিশ্বাসযোগ্য। জুয়ের ভাবনার মাঝে ত্রিধা তাড়া দিল কলেজে ফেরার। ক্লাস টাইম শুরু হয়েছে, আরও 10 মিনিট বাকি। 10 মিনিট পর ক্লাসের সবচেয়ে খচ্চর সামাজ স্যারের ক্লাস। চিনোদের ম্যাথমেটিক্স পড়ান। তার ক্লাসে 1 মিনিটও লেটে ঢুকতে পারবে না। পড়ালেখা ছাড়া অন্য কোনো কথা বলতে পারে না, এদিক সেদিক তাকাতেও পারবে না। তাছাড়া রয়েছে আরও অনেক রুলস। তার একটা কিছু অমান্য হলে মনে হয় এই স্যার গুলি করে মারবে পুরো ক্লাসটাকে। পুরো ক্লাস তার চোখে ভয় পায়। চোখ লাল হয়ে আসে রেগে গেলে। এটা দেখেই তো মেয়েদের গলা শুকিয়ে আসে।